এরকম কি অবস্থা সবার? আমি আলিম আছি আপনাদের সাথে, আর শুরু হয়ে গেল ভূতের আড্ডা। আমাদের আজকের এপিসোডে আমরা একটা মজাদার ইমেল পড়বো, যেই ঘটনাটা সত্যি আপনাদেরকে বারবার ভাবতে বাধ্য করবে। আর আজকের ঘটনাটি যথেষ্ট ভয়ঙ্কর হতে চলেছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই ঘটনাটি আমার এলাকার এক বড় ভাইয়ের। ওনার নাম ছিল শিপন। তার ঘটনাটি আমার কাছে খুব ভয়ানক লেগেছে, তাই আপনাদের কাছে একটি মেল পাঠালাম। শিপন ভাই আমাদের কাছে ঘটনাটা যেভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। 7-8 বছর আগের ঘটনা। আমি তখন চট্টগ্রাম পুরনো রেল স্টেশনের পাশে থাকতাম। আমি তখন পুরো মাদকাসক্ত ছিলাম। প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেল লাইনে আড্ডা দিয়ে মদ গাঁজায় হিরোইন খেতাম। আমার পছন্দের আড্ডা দেওয়ার জায়গাটি ছিল 2 রেল লাইনের মাঝ বরাবর, মানে আমাদের ডান পাশেই ট্রেন চলাচল করত। জায়গাটা পুরো অন্ধকার ছিল, ঝোপঝাড় গাছপালায় ভরা। স্টেশন গার্ড ছাড়া দিনের বেলায় কেউ সাহস করতো না ওখানে যেতে। সবাই ওই জায়গাটা দেখে ভয় পেত, বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গিয়েছে ট্রেনে কাটা পড়ে। আমরা ওসব পাত্তা দিতাম না, বরং আমাদের জন্য সেটা সুবিধাই হতো। মাঝে মধ্যে দিনেও নেশা করতাম ওইখানে গিয়ে। একদিন রাতে আমরা 4 জন মিলে নেশা করে ওইখানে ঘাসের উপরে শুয়েছিলাম। চাঁদের আলো ছিল, তাই ভালোই লাগছিল। 4 জনই মোটামুটি মাতাল মাতাল অবস্থা। আমার হালকা চোখ বুজে আসতে হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পাই। আমি উঠে গিয়ে দেখলাম আমাদের থেকে প্রায় 30 হাত দূরে ছোট্ট একটি বাচ্চা রেল লাইনের উপরে শুয়ে আছে আর কান্না করছে। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম। আশেপাশে কোনো ঘর বাড়িও নেই, বাচ্চাটা ওখান থেকে আসবে। এরপর আমি বন্ধুদের ডাকতে শুরু করলাম, কিন্তু আমার বন্ধুরা উঠলো না। ঘড়ি দেখলাম তখন রাত 3:40। প্রায় 20 মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম। শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জাগিয়ে সব কিছু খুলে বললাম। তারা বিশ্বাস করলো না, বললো হয়তো বিড়াল টিড়াল হবে। আমিও বিষয়টাকে আর পাত্তা দিলাম না। তারপরে প্রতিদিনকার মতো সবাই ফজরের আজানের 1 ঘন্টা আগে বাসায় চলে গেলাম। বিষয়টাকে কেউ পাত্তা না দেওয়াই ছিল আমার জীবনের মস্ত বড় ভুল। কারণ এর পরের দিন আমার জীবনে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন ভিন্ন করে দিত আমার এই দেহ। ঠিক এর পরের দিন আমরা 4 জন মিলে আবারও সেখানে আড্ডা দিতে যাই। কার্ড খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করি। তারপর আমরা আগের মতো সেখানে গিয়ে শুয়ে পড়ি। ঠিক রাত 3টার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুলল। বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে, 2 জন বমিও করেছে। তারা আমাকে বাসায় চলে যেতে বলল, তারাও চলে যাচ্ছে। কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমারও মাথা ঝিমঝিম করছিল। আমি ঘুমের ঘরে তাদের যেতে বললাম, কিন্তু ফ্রেন্ডরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম। তারাও বিরক্ত হয়ে চলে গেল। তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙলো একটি মেয়ের কান্নার শব্দ শুনে। উঠে তাকিয়ে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেল লাইনের ওপরে হাঁটু গেড়ে বসে আছে, মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে। গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাতে মেয়েটা বসে আছে। মেয়েটা এত জোরে জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মারছে। আমি ঘুম থেকে উঠে সেই মেয়েকে দেখে ভয় পেয়ে যাই। পরে ভাবলাম হয়তো রেল স্টেশনের পাগল টাগল হবে, আর সাহস করে বলে উঠলাম, এই কে রে? এই বলে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো রিপ্লাই পেলাম না। মেয়েটা কেঁদেই চলেছে। আমি বিরক্তি হয়ে লাইন থেকে একটি শিলাপাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারলাম। পাথরটা মেয়েটার পাশে পড়তে কান্নার শব্দ থেমে গেল। তারপর মেয়েটা আমার দিকে তাকালো। তার চেহারা ঠিক বুঝে ওঠার আগে সে রেল লাইন থেকে হেঁটে পাশে ঝোপের ভিতরে চলে গেল। আমি ঘড়ি দেখলাম ঠিক 4টা বাজে। বাসার দিকে চলে যাব ভেবে আমি উঠতে লাগলাম, কিন্তু আমি উঠতে পারছি না। মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে। অনেক কষ্টে দাঁড়ালাম, কিন্তু শরীর আর নাড়াতে পারছি না। খুব বাজে একটা গন্ধ নাকে লাগছিল। হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ে বসে তার 2 পা আমার গলার 2 পাশ দিয়ে এসে ঝুলছে এবং 2 হাত দিয়ে সে আমার মাথার চুল ধরে টানছে আর মুখে খিমচি দিচ্ছে। আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করি। এইভাবে প্রায় কতক্ষণ চলে যায় বলতে পারি না। কখন বেহুশ হয়ে গিয়েছি তাও বলতে পারবো না। হুঁশ ফেরার পর নিজেকে বাসার বিছানায় দেখলাম। পাশে আম্মু আব্বু বসে আছে। তারা আমাকে জিজ্ঞাসা করে, কি হয়েছিল, তোর মুখে কাটলো কিভাবে? আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কে নিয়ে এসেছে। তখন আব্বু বলল, এলাকার কিছু আঙ্কেল স্টেশনের পাশে মসজিদে নামাজ পড়তে যান। তারা লাইন ধরে হেঁটে আসছিলেন। হঠাৎ দূর থেকে এই লাইনের উপরে আমাকে দেখে। তারা মনে করেন যে কোনো লাশ হবে, হয়তো ট্রেনে কাটা পড়েছে। কিন্তু কাছে আসার পর আমাকে জীবিত পেয়ে তারা হসপিটালে নিয়ে যায়। এর মাঝে আমাকে স্টেশন গার্ড দেখে চিনতে পেরে আমার বন্ধুকে ব্যাপারটা জানায়। এরপর আমার ফ্রেন্ড আমার বাবাকে ইনফর্ম করে। আব্বু গিয়ে আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসেন। আব্বু এটাও বলেন যে আমাকে রেল লাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম, কারণ ভোরের ট্রেনটা এর কিছুক্ষণ পরেই চলে আসে। আর এরপর থেকে আমি মদ গাঁজা রাতের আড্ডা একেবারেই ছেড়ে দেই। বন্ধুরা, এই ছিল ঘটনা। তো চলুন আরও একটি নতুন ইমেল পড়ে শোনানো যাক। ঘটনাটি এক ট্রাক ড্রাইভারের। সে একবার ঢাকা থেকে গাড়ি নিয়ে চট্টগ্রামে আসছিল।
চট্টগ্রামের কাছাকাছি সীতাকুণ্ড নামক এলাকায় আস্তে আস্তে রাত 11-12 বেজে যায়। তার সাথে তার হেল্পারও ছিল। এর মধ্যে সে একটি চায়ের দোকান দেখে সেখানে চা খেতে নামে। চা খাওয়ার একটা পর্যায়ে ড্রাইভার বলে যে সে টয়লেটে যেতে হবে। তখন সে চা দোকানদারকে জিজ্ঞাসা করে আশেপাশে কোথাও টয়লেট আছে কিনা। দোকানদার তার দোকানের পেছনে দেখিয়ে বলে যে একটু ভেতরে একটি পুরাতন টয়লেট আছে, তারা ওটাই ব্যবহার করে। তবে সে ড্রাইভারকে সাথে কেউ একজনকে নিয়ে যেতে বলে রাখা ভালো টয়লেটটা যেখানে ছিল সে জায়গাটা একটু জঙ্গল টাইপের ছিল। চায়ের দোকানে কয়েকজন লোক ছিল, তাই সেই ড্রাইভার একটু সাহস দেখিয়ে বলল কাউকে লাগবে না, আমি একাই যেতে পারবো। তো লোকটি জঙ্গলের ভেতরে গেল এবং টয়লেট খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর যখন পেল না তখন দেখলো জঙ্গলে কেউ নেই। তখন সে একটি গাছের আড়ালে বসে পড়ল। তার প্রয়োজন শেষ হওয়ার পর সে যখন দোকানের দিকে আসছে তখন হঠাৎ করে দেখতে পেল একটা জায়গায় দুটি ছোট মেয়ে বসে বসে কি যেন করছে। সে একটু ভয় পেয়ে যায় এটা দেখে, কিন্তু তারপরেও সে মেয়ে দুটির কাছে যায় আর বলে তোমরা এত রাতে এখানে কি করো। এই কথা বলার কিছুক্ষণ পর মেয়ে দুটি একসাথে তার দিকে তাকায় এবং ড্রাইভারের মতে সে দেখলো যে মেয়ে দুটির মুখমণ্ডল একদম ফ্যাকাশে আর তাদের চোখগুলো ছিল অস্বাভাবিকভাবে বড় এবং মুখে ছোপ ছোপ রক্ত লেগে আছে, যেন তারা কিছু একটা এক্ষুনি খাচ্ছিল। এই দৃশ্য দেখার পর সে আর এক মুহূর্ত দেরি না করে চিৎকার দিয়ে দৌড়াতে আরম্ভ করে। সে তো প্রাণপণ দিয়ে দৌড়ে যাচ্ছিল, কিন্তু তার কাছে মনে হচ্ছিল সে যেন একই জায়গাতে বৃত্তাকার ভাবে দৌড়াচ্ছে। কিছুক্ষণ পর সে এবং তার দিক ঠিক করার জন্য আশেপাশে তাকায়। হঠাৎ সে দেখলো যে মেয়ে দুইটি তার দিকে দৌড়ে দৌড়ে আসছে, তাদের মুখে এখনো রক্তমাখা। সে দৌড়াতে আর চিৎকার করতে থাকে, কিন্তু সে কিছুক্ষণ পরে অনুভব করে কে যেন তার পা আগলে ধরেছে। তাকিয়ে দেখে যে ওই মেয়ে দুটো তাকে ধরে ফেলেছে আর সে নিজেকে আর ঠিক রাখতে পারল না। অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে যখন চোখ খুলে তখন সে নিজেকে আবিষ্কার করে চায়ের দোকানটাতে বেঞ্চে শোয়া অবস্থায় এবং তার চারপাশে কিছু মানুষ তাকে দেখছে। সে একটু সুস্থ হয়ে ওঠে এবং বসে। এরপর তার হেল্পার তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে সবকিছুই খুলে বলে। সব শুনে তার হেল্পার এবং দোকানদার বলে যে তুমি যাওয়ার অনেকক্ষণ পর যখন দেখলাম তুমি আর আসছো না, তখন ভাবলাম যে তোমার চাপ হয়তো বেশি তাই দেরি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর শুনলাম কে যেন জঙ্গলের ভেতরে দৌড়াচ্ছে। তো কিছুক্ষণ পর আমরা কয়েকজন মিলে ভেতরে যাই এবং তোমাকে টয়লেট হতে অনেক দূরে পড়ে থাকা অবস্থায় পাই, কিন্তু তোমার চিৎকারের আওয়াজ আমরা কেউ শুনিনি। সব শোনার পর দোকানদার বলে যে এই জন্যই আমি তোমাকে বলেছিলাম যে কাউকে সাথে নিয়ে যাও, তুমি তো তা শোনোনি বাবা। এখানে অনেকে অনেক কিছু দেখেছে, আমরা দিনের বেলায় ওখানে যেতে ভয় পাই আর তুমি রাতের বেলা ওখানে গিয়েছো। তারপর এক সময় সকাল হয়, তারা দোকানে বসে থাকে সকাল হওয়ার পর্যন্ত। তারা জঙ্গলের ভেতরে ওই জায়গাটাতে যায়। সে ড্রাইভার যে মেয়েটিকে দেখেছিল সে মেয়ে দুটিকেও খুঁজতে যায়, কিন্তু তারা সেখানে গিয়ে আর কিছুই দেখতে পায়নি। তবে সেখানে একটি আধা খাওয়া বেড়ালের বাচ্চা মরে পড়ে থাকতে দেখে। তো এই ছিল ঘটনা। তো এই ছিল আমার আজকের ঘটনা। যাই হোক, চমৎকার একটি ঘটনা আমরা শুনলাম। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের পরবর্তী ঘটনাতে চলে যাই। দুনিয়াতে ভালোর যেমন অভাব নেই তেমনই মন্দেরও অভাব নেই। মায়ের জীবনে এমনই কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে যা বড়ই আশ্চর্যের এবং কষ্টদায়কও বটে। আমার নাম মোহাম্মদ সেলিম মাসুদ। আমার মায়ের নাম মোসাম্মদ সুফিয়া বেগম। আমার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার একটি গ্রামে। সঙ্গত কারণে আমি আমার গ্রামের নামটি বলছি না। আমি বর্তমানে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। আমার মায়ের জীবনে অনেকগুলো ঘটনা আছে যা ভৌতিক এবং বংশগোত্র শত্রুতার ফলে ঘটেছে। তো মূল ঘটনায় আসি। আমি যখন ক্লাস 3-তে পড়ি আমার মায়ের সাথে গ্রামে থাকতাম আমরা। আমার মায়ের সাথে অনেক ঘটনা ঘটে যাওয়ার সাক্ষী আমি নিজেই হয়ে থাকি। বাবা তখন সৌদি আরবে চাকরি করতে সচ্ছল পরিবার হওয়ার কারণে আমার বড় আব্বু তার জমি বিক্রি করায় আমরা তা ক্রয় করি। জমিটা আমাদের পুকুরের সাথেই ছিল। জমিটা ক্রয় করে একত্রে পুকুর বানানোর সিদ্ধান্ত নেই। রহস্যময় এক পুকুর, 4 বিঘার একটু কম পুকুরটা, কিন্তু বর্গাকার দেখতে পুকুরটা। অন্যদিকে গ্রামের কিছু একত্রিত কবরকে ডাকা হতো বড় বুড়ির কবর, যা আমাদের পুকুরের পাশেই আছে, এবং তার পাশে ছোট ছোট গাছ এবং একটা হেলানো বড়ই গাছও ছিল। গাছটির বয়স আমি ঠিক জানি না। আর কবরগুলোকে দেখে মানুষরা অনেক ভয় পেত। অনেকেই আবার মানত করতো। এখানে প্রচলিত আছে যে এখানে অনেকেই মানত করে তাদের হারিয়ে যাওয়া সন্তানকে ফেরত পেয়েছে। অনেক অনেক ঘটনা আছে এই কবরকে নিয়ে। সেখানে এও প্রচলিত আছে যে গ্রামে কোনো গাভীর বাচ্চা হলে গাভীর দুধ নিয়ে দুধ দিতে হতো কলা পাতা করে বা মাটির পাত্রতে করে। যদি কেউ না দিত তবে তার গাভীর দুধ হতো না। সেম কেউ মাছ ধরতে গেলে এই কবরে যদি মানত না করা হতো তাহলে মাছ পেত না। তাই এখনো সবাই সেই পুরাতন ভয়কে এবং বিশ্বাসকে মেনে চলে। আর এমন একটি উদাহরণ আমার বড় আব্বুরা। তারা তাদের জমি চাষ করার জন্য একটি পাওয়ার টিলার আনেন। একটি স্বাভাবিক মানুষের পক্ষে চলন্ত একটি যান্ত্রিক পাওয়ার টিলারকে কোনোভাবেই 10 থেকে 12 হাত দূরে ছিটকে ফেলানো পসিবল না।
ঘটনাটি ঘটে পুকুরের পাশে অবস্থিত জমিতে। যাই হোক, মূল ঘটনায় আসি। পুকুরটির সাথে ক্রয়কৃত জমি একত্রিত করতে আমার বাবা আমার মাকে বলেন। সমস্ত দায়িত্ব নেন কাজটি করার জন্য আমার মা। নতুনভাবে তৈরি করতে হয় পুকুরটিকে, তাই দিনের মধ্যেও অনেকবারই মাকে যেতে হতো সেই পুকুর পাড়ে। তো সেই দিনও মায়ের প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে পুকুর পাড়ে গিয়েছিলেন। দুর্ভাগ্যবশত মা পিছলে পানিতে পড়ে যান। স্বাভাবিকভাবে মা উঠে বাড়িতে চলে আসেন। ঘটনা শুরু হয় তার কিছুদিন পর থেকে। সকালবেলা মা ঘুম থেকে উঠে আচমকা মায়ের শরীরে আঁচড়ের দাগ লক্ষ্য করেন। তো স্বাভাবিকভাবে ভাবেন যে হয়তোবা আমার ছোট বোনের নখ দিয়ে এমনটা হয়েছে, যদিও তার এই ভাবনাটা ভুল হয়। মায়ের শরীরে অন্য জায়গায় ঠিক এরকমই অনেক বড় বড় দাগ দেখতে পান, কিন্তু দিনে দিনে ঘটনা আরও বেড়েই চলেছে। কোনো কিছুতেই কোনো সুরাহা পাচ্ছিলেন না। অনেক ডাক্তার দেখানো হলো, কবিরাজ দেখানো হলো, তবুও কাজের কোনো কাজ হলো না। প্রতিদিন সকালে মা নতুন আঁচড়ের দাগ দেখতে পেতেন। রাতের বেলা তিনি বুঝতে পারতেন না, কিন্তু ফজরের আজানের পর তিনি বুঝতে পারতেন তার শরীরে আজও আঁচড়ের দাগ পড়েছে। আমার আত্মীয় স্বজনের অনেকেই অনেক মানুষের সন্ধান দিতেন। শেষমেশ একজনকে আমরা খুঁজে পেলাম। তার বাড়ি চত্রা নামক এক স্থানে এবং ভেতরের দিকে একটি গ্রামে। তো যাই হোক, তিনি একজন মহিলা কবিরাজ। তো এরপরে তার কাছে মাকে নিয়ে যাওয়া হলো। তার কাছে অনেক মানুষ আসছেন দূর দূরান্ত থেকে। আমার ছোট বোন মায়ের কোলে 2 বছর বা তারও কিছু কম বয়স হবে তখন। তার শরণাপন্ন হবার পর তিনি মায়ের হাত দেখে চোখ বন্ধ করলেন কিছুক্ষণের জন্য। তারপর বললেন, তোকে অর্থাৎ আমার মাকে জল সন্ন্যাসী ধরেছে। রোজ রাতে তিনি আসতেন আমার মায়ের শরীরের রক্ত পান করতে আর ফজরের টাইমে বিদায় নিতেন। তিনি আমার মাকে নিয়মিত ডাকলে তার পানি পড়া এবং তাবিজের কারণে আমার মা সুস্থ হয়ে উঠলেন এবং আগের মতো স্বাভাবিক হয়ে উঠলেন। আমি জন্মগ্রহণ করার পর আমার মায়ের গর্ভে আরেকটি সন্তান আসে। আমি তখন 5-6 মাসের শিশু। তাই সেই সন্তান আর পৃথিবীতে আসেনি, সেই কথা কেবল আমার মা আর বাবাই জানতো। কিন্তু এই কবিরাজ কিভাবে জানলো সেটাই ভাবার বিষয়। তিনি মায়ের চিকিৎসা করার শেষে একটি পাঁঠা বলি দিতে বলেন আর সেই রক্ত ওই স্থানে ফেলতে বলেন যে স্থানে তিনি আছড়ে পড়ে গিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন আমার মা যেন কখনো নদী বা পুকুরে ডুব না দেয়। যদি কখনো তিনি এই কাজটি করেন তাহলে আর কখনোই তাকে ফেরত পাওয়া যাবে না, চিরদিনের মতো তিনি চলে যাবেন। অর্থাৎ আমার মাকে সেই জল সন্ন্যাসী চিরদিনের মতো নিয়ে যাবে। কথাটি হয়তো আপনাদের বিশ্বাস হবে না, তবে এই কথাটি আমার মায়ের ক্ষেত্রে একদম সত্য। কাহিনীটা অন্য কেউ বললে হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু নিজের চোখকে আর কানকে কিভাবে অবিশ্বাস করব বলুন। তো চলুন আরও একটি নতুন ইমেল পড়ে শোনানো যাক। ঘটনাটি এক ট্রাক ড্রাইভারের। সে একবার ঢাকা থেকে গাড়ি নিয়ে চট্টগ্রামে আসছিল। চট্টগ্রামের কাছাকাছি সীতাকুণ্ড নামক এলাকায় আসতে আসতে রাত 11-12 বেজে যায়। তার সাথে তার হেল্পারও ছিল। এর মধ্যে সে একটি চায়ের দোকান দেখে সেখানে চা খেতে নামে। চা খাওয়ার একটা পর্যায়ে ড্রাইভার বলে যে সে টয়লেটে যেতে হবে। তখন সে চা দোকানদারকে জিজ্ঞাসা করে আশেপাশে কোথাও টয়লেট আছে কিনা। দোকানদার তার দোকানের পেছনে দেখিয়ে বলে যে একটু ভেতরে একটি পুরাতন টয়লেট আছে, তারা ওটাই ব্যবহার করে। তবে সে ড্রাইভারকে সাথে কেউ একজনকে নিয়ে যেতে বলল। বলে রাখা ভালো, টয়লেটটা যেখানে ছিল সে জায়গাটা একটু জঙ্গল টাইপের ছিল। চায়ের দোকানে কয়েকজন লোক ছিল, তাই সেই ড্রাইভার একটু সাহস দেখিয়ে বলল কাউকে লাগবে না, আমি একাই যেতে পারবো। তো লোকটি জঙ্গলের ভেতরে গেল এবং টয়লেট খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর যখন পেল না, তখন দেখলো জঙ্গলে কেউ নেই। তখন সে একটি গাছের আড়ালে বসে পড়ল। তার প্রয়োজন শেষ হওয়ার পর সে যখন দোকানের দিকে আসছে, তখন হঠাৎ করে দেখতে পেল একটা জায়গায় দুটি ছোট মেয়ে বসে বসে কি যেন করছে। সে একটু ভয় পেয়ে যায় এটা দেখে, কিন্তু তারপরেও সে মেয়ে দুটির কাছে যায় আর বলে, তোমরা এত রাতে এখানে কি করো? এই কথা বলার কিছুক্ষণ পর মেয়ে দুটি একসাথে তার দিকে তাকায় এবং ড্রাইভারের মতে সে দেখলো যে মেয়ে দুটির মুখমণ্ডল একদম ফ্যাকাশে আর তাদের চোখগুলো ছিল অস্বাভাবিকভাবে বড় এবং মুখে ছোপ ছোপ রক্ত লেগে আছে, যেন তারা কিছু একটা এক্ষুনি খাচ্ছিল। এই দৃশ্য দেখার পর সে আর এক মুহূর্ত দেরি না করে চিৎকার দিয়ে দৌড়াতে আরম্ভ করে। সে তো প্রাণপণ দিয়ে দৌড়ে যাচ্ছিল, কিন্তু তার কাছে মনে হচ্ছিল সে যেন একই জায়গাতে বৃত্তাকার ভাবে দৌড়াচ্ছে। কিছুক্ষণ পর সে এবং তার দিক ঠিক করার জন্য আশেপাশে তাকায়। হঠাৎ সে দেখলো যে মেয়ে দুইটি তার দিকে দৌড়ে দৌড়ে আসছে, তাদের মুখে এখনো রক্তমাখা। সে দৌড়াতে আর চিৎকার করতে থাকে, কিন্তু সে কিছুক্ষণ পরে অনুভব করে কে যেন তার পা আগলে ধরেছে। তাকিয়ে দেখে যে ওই মেয়ে দুটো তাকে ধরে ফেলেছে আর সে নিজেকে আর ঠিক রাখতে পারল না। অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে যখন চোখ খুলে তখন সে নিজেকে আবিষ্কার করে চায়ের দোকানটাতে বেঞ্চে শোয়া অবস্থায় এবং তার চারপাশে কিছু মানুষ তাকে দেখছে। সে একটু সুস্থ হয়ে ওঠে এবং বসে। এরপর তার হেল্পার তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে সবকিছুই খুলে বলে।
সব শুনে তার হেল্পার এবং দোকানদার বলে যে তুমি যাওয়ার অনেকক্ষণ পর যখন দেখলাম তুমি আর আসছো না, তখন ভাবলাম যে তোমার চাপ হয়তো বেশি তাই দেরি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর শুনলাম কে যেন জঙ্গলের ভেতরে দৌড়াচ্ছে। তো কিছুক্ষণ পর আমরা কয়েকজন মিলে ভেতরে যাই এবং তোমাকে টয়লেট হতে অনেক দূরে পড়ে থাকা অবস্থায় পাই, কিন্তু তোমার চিৎকারের আওয়াজ আমরা কেউ শুনিনি। সব শোনার পর দোকানদার বলে যে এই জন্যই আমি তোমাকে বলেছিলাম যে কাউকে সাথে নিয়ে যাও, তুমি তো তা শোনোনি বাবা। এখানে অনেকে অনেক কিছু দেখেছে, আমরা দিনের বেলায় ওখানে যেতে ভয় পাই আর তুমি রাতের বেলা ওখানে গিয়েছো। তারপর এক সময় সকাল হয়, তারা দোকানে বসে থাকে সকাল হওয়ার পর্যন্ত। তারা জঙ্গলের ভেতরে ওই জায়গাটাতে যায়। সে ড্রাইভার যে মেয়েটিকে দেখেছিল সে মেয়ে দুটিকেও খুঁজতে যায়, কিন্তু তারা সেখানে গিয়ে আর কিছুই দেখতে পায়নি। তবে সেখানে একটি আধা খাওয়া বেড়ালের বাচ্চা মরে পড়ে থাকতে দেখে। তো এই ছিল ঘটনা। তো প্রিয় লিসেনার্স, আশা করছি আজকে তিনটি ঘটনা আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে। যদি তাই হয়ে থাকে আমরা চাইবো যে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন। কারো কাছে যদি কোনো ঘটনা থাকে তবে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদেরকে ইমেল করতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।